Om Jananing Sardang Deving Ramakrishnan Jagadgurung Padapadme Tayo Shritva Pranamami Muhurmuhu। নমস্কার। কথামৃতের নরেন্দ্রনাথ পর্ব ৩ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রীরামকৃষ্ণের প্রধান পার্ষদ তথা তাঁর বার্তাবহ শ্রীমৎ স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মতিথির পূর্বেই আমরা ব্রতী হয়েছি তাঁর জীবনকে অনুসরণ করবার কাজে, এবং সেটি কথামৃতকে অবলম্বন করে। সেই কথামৃত যেখানে তিনি অবস্থান করছেন নরেন্দ্রনাথ রূপে। 2টি পর্ব আমরা এর আগে শ্রবণ করেছি। আজকে 3য় পর্বে এসে স্মরণ করছি যে আগের দিন পর্যন্ত আমরা যতটা শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় চতুর্থবার যখন উপস্থিত হয়েছিলেন, চতুর্থবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন, সেই দিনটিতে কি হয়েছে যে শ্রীরামকৃষ্ণ ওই সন্ধ্যার সময় মাস্টারমশাইকে বলেছিলেন যে তুমি গিয়ে নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কেমন ছেলে। তারপরে মাস্টারমশাই গিয়ে নরেন্দ্রনাথের সঙ্গে আলাপ করলেন। এই রকম জায়গাটি পর্যন্ত আমরা শুনেছিলাম, আর উল্লেখ করেছিলাম যে এর পরে যে প্রসঙ্গতে আমরা যাব সেটি বলরাম মন্দিরে ঘটছে। আসলে এই যে কথামৃতের নরেন্দ্রনাথ, এইখানে আমরা ঠিক কালানুক্রমিকভাবে পরপর যাব না। আমরা ওই চতুর্থ দর্শন অবধি সেইভাবে গেছি, কিন্তু তারপরে কি করব, ওই ভাবের দিক থেকে যেখানটিতে যাওয়ার সেই রকমভাবেই যাওয়ার চেষ্টা করব। আমরা সেইভাবেই উল্লেখ করেছিলাম যে এরপরে বলরাম মন্দিরে উপস্থিত হয়ে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ সম্পর্কে পরপর কি সমস্ত উক্তি করছেন, এগুলি কতকটা উল্লেখ মাত্র করা হয়েছিল। আজকে সেই প্রসঙ্গটির মধ্যে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। বলরাম মন্দিরে 15ই জুলাই 1885 কথা, যেদিন শ্রীরামকৃষ্ণ রথযাত্রা উপলক্ষে অবস্থান করছেন। সেই দিন বিকেলের দিকে কি হলো, ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসেছেন। এইবারে এটি হচ্ছে যে ভোর থেকেই প্রসঙ্গ চলছে, এবং সেইখানেই আমরা পাচ্ছি যে তিনি ছোট ঘরটিতে বসেছেন এবং সেখানে মাস্টারমশাই বলরামবাবু এবং আরো 2-1 ভক্ত বসে আছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ প্রথমে বললেন যে ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়, এই কথা বললেন। বলতে বলতে তারপরে নরেন্দ্রনাথের প্রসঙ্গে এসছেন এবং সেইখানে পরপর এই উক্তিগুলি বলছেন। কথামৃতের নরেন্দ্রনাথ তথা শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথ, সেই প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। সেখানে দেখছি 15ই জুলাই 1885 সকাল বেলায় বলরাম মন্দিরের ছোট ঘরটিতে উপবেশন করে শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। তো বললেন যে নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এই যে নিরাকারের ঘর মানে অখণ্ডের দিকে বা অদ্বৈত চৈতন্যের দিকে হচ্ছে তার প্রবণতা, সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। এইরকম ভাবেই তিনি বলতেন, যে বললেন অখণ্ডের ঘর। আর কি বললেন যে নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা।
এটিও তিনি বলতেন যে কারু কারুর মধ্যে পুরুষ ভাব, কারু কারুর মধ্যে প্রকৃতি ভাব। তো নরেন্দ্রনাথের কথায় বলছেন যে পুরুষের সত্তা। এইবার বললেন এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। তাহলে নরেন্দ্রনাথের মতো ভক্ত নেই, এটি শ্রীরামকৃষ্ণ আনন্দের সঙ্গে বলছেন। তা পুরুষের সত্তা যে বললেন, এই শ্রীরামকৃষ্ণ দেখছেন যে নরেন্দ্রনাথের মধ্যে সেই পুরুষ ভাব। অন্য ভক্তদের প্রসঙ্গ উল্লেখ করেছেন যে কারু কারুর ওই প্রকৃতি ভাব, নরেন্দ্রনাথের মধ্যে পুরুষ ভাব, সেইটি তার খুব পছন্দের। আমরা দেখেছিলাম যে চতুর্থ দর্শনের দিন খুব মজা করে বলেছিলেন, কিন্তু অত্যন্ত জরুরি প্রসঙ্গ নরেন্দ্রনাথের সম্বন্ধে। যখন ওই মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ আসছিলেন নিজের ঘরের দিকে, কোনখান থেকে, হাঁসপুকুরের দিক থেকে কুঠিবাড়ি হয়ে নিজের ঘরের দিকে আসছিলেন, তখন বলেছিলেন যে নরেন্দ্র সেই রকম, কিরকম, ওই কোনো কোনো গরু তাদের নেজের নিচে হাত দিলে তারা শুয়ে পড়ে, আর কোনো কোনো গরু তিরিং মিরিং করে ওঠে, নরেন্দ্র সেই গরুর সেই রকম, যা তার ভেতরে খুব তেজ। এই কথা মাস্টারমশাইকে আনন্দের সঙ্গে বলেছিলেন। আর আজকে তাহলে সেটি হচ্ছে কবে? সেটি হচ্ছে 1882 সালের প্রথম দিককার কথা, মার্চ মাসের দিকের কথা। আর এটি আমরা পাচ্ছি 15ই জুলাই 1885। এই দিনকে বলছেন যে নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা বলে বলছেন এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। তাহলে ওর মতো একটি নাই মানে তাদের কি দুঃখ? না না, এটা হচ্ছে নরেন্দ্রনাথের গুণগানের প্রসঙ্গে হচ্ছে, যে একেবারে এক নম্বর A1, তা ওর মতো একটি নাই। একবার শ্রীরামকৃষ্ণ বলছেন একবার বসে বসে খতাই মানে হিসেব করি, একবার বসে বসে খতাই, তা দেখি অন্য পদ্ম কারু 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। তাহলে এই ভক্ত যারা তার কাছে আসছেন সব পদ্ম, এবং কত দল পদ্ম, তাহলে পদ্মের পাপড়ি থাক 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 থাক, সেইখান থেকে বলা হয় তো অন্য পদ্ম কারু 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। এইরকম ভাবে নরেন্দ্রের কথা বলছেন। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। এতগুলো উদাহরণ পরপর আনছেন, এরপরেও আমরা পাবো। তার মানে শ্রীরামকৃষ্ণের কি আনন্দ নরেন্দ্রনাথকে নিয়ে, যে এই রকম বিভিন্ন বিচিত্র উদাহরণ একটির পর একটি আসছে। পদ্মের কথা বললেন, এখন আবার বললেন যে অন্যেরা কলসি ঘটি এইসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। তখনকার দিনে জল রাখবার জায়গায়, জ্বালা মানে বিশাল। আর অন্যরাও ভালো, তা নরেন্দ্রের তুলনায় কলসি ঘটি এই সমস্ত, এটা শ্রীরামকৃষ্ণ বললেন। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। তাহলে বলছেন আবার ওই রকম যে কিছু পুষ্করিণী আছে, কিছু ডোবা আছে, সব জায়গাতেই জল আছে। আর নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। তা কামার পুকুরের সেই সমস্ত দৃষ্টান্ত চলে আসছে পরপর, বিভিন্ন জায়গার থেকে দৃষ্টান্ত আনছেন শ্রীরামকৃষ্ণ চয়ন করে নরেন্দ্রনাথের কথা বলবার জন্যে, নরেন্দ্রনাথের গুণগান করবার জন্যে। আগেও আমরা দেখেছি নরেন্দ্রনাথের গুণগান, যখন দক্ষিণেশ্বরে মাস্টারমশাই দর্শন করছেন শ্রীরামকৃষ্ণকে, তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে নরেন নিত্য সিদ্ধ, এরা সব নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে থাকে না, একটুখানি জ্ঞান চৈতন্য হলেই সংসার ত্যাগ করে, এরকম বলেছিলেন। এবং তখন আমরা দেখেছিলাম যে নরেন্দ্র উঠিয়া গেলেন, যে তার সম্বন্ধে ওই রকম সব গুণের কথা হচ্ছে, তো নরেন্দ্র উঠে গেলেন ওখান থেকে। আর তারপরেও শ্রীরামকৃষ্ণ সব বলছেন, ওই কেশবের একটা গুণ আর নরেন্দ্রের মধ্যে 18টা গুণ, তারপরে গাইতে বাজাতে, এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না, এইসব কত রকম প্রসঙ্গ তার সম্বন্ধে এসছে। আর আজকে 15ই জুলাই 1885, সেইখানে নরেন্দ্রনাথ নেই, যখন এই সমস্ত কথাবার্তা হচ্ছে, একেবারে পুরো শ্রীরামকৃষ্ণের চলছে নরেন্দ্রনাথের সম্পর্কে এই প্রশস্তি বলি, গুণগান বলি, অ্যাপ্রিসিয়েশন বলি, কতকটা বন্দনার মতো করে চলছে। আর খুব দেশজ ভাষায় ঘরোয়া অন্তরঙ্গ ভঙ্গিতে বলছেন, ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই। আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি বাটা, এইসব। তো অন্যরা সব অন্য রকমের মাছ,
আর নরেন্দ্র কিরকম, ওই রকম বললেন মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই। একেবারে জীবন্ত চিত্র, যে রাঙা চক্ষু বড় রুই, আর দেখতেই ভাল লাগে। আর ওর আশেপাশে অন্য মাছগুলো তো আর সব নানা রকম মাছ, পোনা, কাঠিবাটা, এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে। এটি আবার আরেক রকম ভাবে আসছে, অনেক জিনিস ধরে তার মানে প্রচুর কিছু ধরে। খুব আধার তার মানে বিরাট বড় আধার, তার মধ্যে অনেক কিছু ধরে। এই অনেক কিছু ধরে আমরা দুরকম ভাবে পাচ্ছি এই উক্তিটিকে। একটি হচ্ছে যে স্বামীজির মধ্যে কত রকমের ভাব। শ্রীরামকৃষ্ণ বললেন যে নিরাকারের ঘর, আবার তাকে ভক্তির কথাও তিনি কত বলেছেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথ সমস্ত গ্রহণ করতে পারেন। গ্রহণ করতে পারেন মানে বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, আত্মীকরণ করতে পারেন। তো সেই জন্য খুব বড় আধার। পরবর্তীকালে আমরা দেখছি যে নরেন্দ্রনাথ কত, যখন স্বামী বিবেকানন্দ তখন কত রকমের কথা বলছেন। তো ভারতবর্ষের ধর্ম দর্শন তিনি জানেন, পাশ্চাত্য দর্শন ধর্ম একেবারে যেন কুক্ষিগত। বিদেশে গিয়ে যখন বলেছেন, তখন বক্তৃতা দিয়েছেন, তখন ভারতবর্ষের কথাই শুধু যে বলতে হয়েছে তা নয়, ও দেশের ধর্মের প্রসঙ্গও তো করতে হয়েছে। এবং তারা যখন ওই দেশের ধর্ম দর্শনের প্রসঙ্গ দিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, সংশয় উত্থাপন করেছেন, তখন যে উত্তর দিয়েছেন সে তো সব জানলে তবে বলতে পারা যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন এই 1885-তে। তাহলে সেটা কোন সময়কার কথা? সেটা 1893 এবং তার পরের কথা। কিন্তু 1885, তার মানে 8 বছর আগে, সেইখানেই বলছেন খুব আধার, অনেক জিনিস ধরে। এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে নরেন্দ্রনাথের মধ্যে সমস্ত ধরনের মানুষ, তাদের ভাব, সেইগুলো সব ধরা আছে। শ্রীরামকৃষ্ণেরই এইগুলি হচ্ছে লক্ষণ, তার মানসিকতা। যিনি বলেছেন যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ বলছেন, ইংলিশে বলেছেন, বাংলা করলে দাঁড়ায় যে আমি খ্রিস্টানের সঙ্গে গির্জায় যাব, মুসলমানের সঙ্গে মসজিদে উপস্থিত হব, বৌদ্ধের সঙ্গে আমি গিয়ে সেই ত্রিমূর্তির শরণ নেব, গভীর অরণ্যের মধ্যে যে হিন্দু পরমাত্মার উপাসনা করছেন তার সঙ্গে আমি ধ্যানে বসব। আমি যে শুধু এইগুলিই করব তাই নয়, ভবিষ্যতে আরো যা কিছু আসতে পারে তার জন্য আমি আমার হৃদয় উন্মুক্ত রাখব। I shall keep my heart open for all that may come in the future. শ্রীরামকৃষ্ণ বলছেন খুব আধার, অনেক জিনিস ধরে। আর বললেন বড় ফুটোওয়ালা বাঁশ, এরকম বলছেন। তার মধ্যে দিয়ে নানান রকমের সুর বাজানো যাবে। বলছেন বড় ফুটোওয়ালা বাঁশ। এইবার নরেন্দ্র কিছুর বশ নয়। তাহলে ওই যে তার মধ্যে ওই সব গুণগুলো রয়েছে, অসাধারণ চরিত্র, আজকালকার দিনে যেটা বেশি প্রচলিত শব্দ অসাধারণ ব্যক্তিত্ব। তো সেই অসাধারণ ব্যক্তিত্ব হলে তাকে তো সবাই চাইবে, সবাই তাকে আহ্বান জানাবে। কিন্তু নরেন্দ্র, শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা, পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। এত গুণ, এইরকম ঝকমকে ব্যক্তিত্ব, কিন্তু আসক্তির ক্ষমতা নেই যে তাকে প্রভাবিত করে। নরেন্দ্র পুরুষ, শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। বললেন ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই, এরকম বলছেন। একটু আগেও বলেছেন যে ওই পুরুষ স্বভাব তার। বললেন যে পুরুষের সত্তা, নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এখানে আবারও বলছেন নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। মানে তার ওই যে দেহ মনের যে অবস্থা, সেটা হচ্ছে একদম ওই পুরুষের অবস্থা। তো সেখানে ডান দিকে বসে। শ্রীরামকৃষ্ণ জানতেন নানান রকমের লক্ষণ, যে ওটা পুরুষ ভাব যার মধ্যে আছে সেই রকম। সেই জায়গা থেকে বলছেন। বলে আবার বললেন একটু তুলনা মুখে বা যেন একটা বৈপরীত্যের জায়গা থেকে দেখাচ্ছেন যে আরেকজন ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়, তার কথায় বলছেন ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। বলে এই 15ই জুলাইয়ের প্রসঙ্গ থেকে আমরা অন্য আরেকটি দিনে চলে যাব। এই বিরাট উক্তিটি শুনে
শ্রীরামকৃষ্ণ তারপরেই, যতটা আমরা শুনেছি তারপরেই বলছেন, নরেন্দ্র সভায় থাকলে আমার বল। এই একটা বিশাল উক্তি, যে সভায় থাকলে আমার বল। শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তাঁর জীবদ্দশাতেই সভা ডেকে প্রমাণিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে যে তিনি অবতার। মথুরবাবুর ইচ্ছে ছিল যে এরকম একটু প্রমাণ যদি হয়ে যায়। গৌরী পণ্ডিত, ভৈরবী ব্রাহ্মণী, তাঁরা সমস্ত বন্দোবস্ত করেছেন, তাদের আগ্রহ ছিল এগুলি প্রতিপন্ন করবার ইত্যাদি। সেইখানে যার জীবদ্দশায় ওটি হয়েছে, ভগবান বলে তাকে মানুষজন মেনেছেন, বা ভগবানের অবতার বলে মানুষজন মেনেছেন যে তিনি অবতীর্ণ হয়েছেন, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র সভায় থাকলে আমার বল। তিনি উত্তরের বারান্দায় একেবারে প্রথমে যখন দক্ষিণেশ্বরে গেছেন নরেন্দ্রনাথ, তখন তাকে পুরো বন্দনা করেছেন, স্তব স্তুতি করেছেন। সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে আছে। জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করেছ, এইসব বলেছেন। আর এখানে 15ই জুলাই 1885-তে দেখছি বলরাম মন্দিরে বলছেন নরেন্দ্র সভায় থাকলে আমার বল। কি চমৎকার একটা কিরকম স্নেহ মাখা উক্তি, যার মধ্যে শক্তির অপূর্ব প্রকাশ, শক্তির কিরণ ছটায় উদ্ভাসিত একটি প্রেমপূর্ণ আলেখ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র সভায় থাকলে আমার বল। তার মানে আমার বল কখন বলা হয়? তার মানে হচ্ছে যে আমার বলার মধ্যে যদি কিছু এদিক ওদিক হয়ে যায়, নরেন আছে তো, নরেন সব ঠিকঠাক করে দেবে, আমায় বলে দেবে, এইরকম ভাবে তো বলা, যে নরেন্দ্র সভায় থাকলে আমার বল। এটা কি চমৎকার! এটাকে আবার অন্য অর্থেও ধরা যায়। সেটি হচ্ছে কিরকম? সেটি হলো যে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ, তিনি যখন বিশ্বজুড়ে ভারতবর্ষের বাণী, আধ্যাত্মিকতার ভাব প্রকাশ করছেন, তখন তো শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা, শ্রীরামকৃষ্ণের যে উপদেশ, সেটি কতভাবে তার শ্রীমুখ দিয়ে প্রচারিত হচ্ছে। এইবারে যখন প্রচারিত হচ্ছে তখন নরেন্দ্রনাথ প্রচার করছেন, অর্থাৎ বিবেকানন্দ। তাহলে আমি খুব নিশ্চিন্ত, এই জায়গাটিও থাকছে, নরেন্দ্র সভায় থাকলে আমার বল। তার মানে শ্রীরামকৃষ্ণের কথা প্রচারিত হচ্ছে। স্বামীজি বলেছেন যে আমি ও দেশের ঠাকুরের নাম করিনি, কিন্তু তার ভাব প্রচার করেছি। যখন প্রশ্ন উঠেছে যে আচ্ছা তিনি তো শ্রীরামকৃষ্ণের নাম করছেন না, স্বামীজি বলছেন হ্যাঁ, ইচ্ছে করিনি তো, ও দেশের লোক ভাববে যে যাকে চিনি না জানি না, ওরকম আবার একটা কার প্রসঙ্গ করছে ইত্যাদি। তো সেই জন্য তিনি নাম করেননি, কিন্তু ঠাকুরের ভাব প্রচার করেছেন। যখন এটা ভাব প্রচার করছেন কোথায়? সভায়, বিশ্ব জনসভায় তিনি তো ভাব প্রচার করেছেন ঠাকুরের। তো এটা কে করছেন? তাহলে ঠাকুরের ভাব প্রচারিত হচ্ছে, সেখানে শ্রীরামকৃষ্ণ যেন দূর থেকে সেটিকে অবলোকন করছেন, নজর করছেন, এবং সেখানে তিনি বলেন হ্যাঁ ঠিক আছে, নরেন বলছে। তো নরেন্দ্র সভায় থাকলে আমার বল, যে কোনো এদিক ওদিক হবে না, একদম নরেন্দ্র বলছে, এই ভাব নিয়েও যেন এই প্রসঙ্গটি উচ্চারিত হচ্ছে। এটি আরো মনে হয় এই জন্যে যে 1885 সেইখানে 15ই জুলাই আমরা কটা সভা তার মধ্যে পেয়েছি যেখানে কিনা শ্রীরামকৃষ্ণ কিছু বলছেন আর নরেন্দ্রনাথ সেখানে বসে আছেন, আর শ্রীরামকৃষ্ণ ভাবছেন যে আমার খুব বল যে নরেন্দ্র সভায় রয়েছে। ফিজিক্যালি, আক্ষরিক অর্থে এরকম কতবার হয়েছে? সেরকম তো বেশি আমরা পাচ্ছি না। আর শ্রীরামকৃষ্ণ যেসব জায়গায় বলেছেন সেখানে ঠিক ওই রকম সভার মতো পাচ্ছি না যেরকম ভাবে বিবেকানন্দ বলেছেন বা ঠাকুর তাকে দিয়ে বলিয়েছেন। তো সেই জন্যে এই সভায় থাকলে আমার বল, এটি যেন মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্থূল দেহ ত্যাগ করবার পর যখন সূক্ষ্ম দেহেতে অবস্থান করছেন, তখন যখন নরেন্দ্রনাথ ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষজনকে বলছেন এবং সেখানে সভার পরিবেশ, সেইখানে শ্রীরামকৃষ্ণের খুব বল যে হ্যাঁ এটা নরেনের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, এবং সেইটি আছে বলেই লোকে বলে বল ভরসা। সেই বল ভরসা আছে বলেই তো তিনি লিখে দিলেন নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। তাই 15ই জুলাই বলছেন নরেন্দ্র সভায় থাকলে আমার বল। এইসব প্রসঙ্গ আমরা স্মরণ করে নিলাম, নিয়ে আমরা যাব কোনখানে? আমরা তারিখের হিসেবে অনেকটা পরের দিকে যাব, কিন্তু আসলে ওই দক্ষিণেশ্বর, শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের প্রসঙ্গের মধ্যে ফিরবো। এই কথাটি এই জন্য আসছে যে আমরা আগে কোথায় ছিলাম?
আমরা ছিলাম চতুর্থ দর্শন অবধি। দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই দর্শন করছেন সেই চতুর্থ দর্শন অবধি আমরা ছিলাম। তারপরে একটু শুনে নিলাম যে শ্রীরামকৃষ্ণের কি মত, কি মনোভঙ্গি নরেন্দ্রনাথ সম্বন্ধে। এইবারে আবার সেই দক্ষিণেশ্বরের দিনগুলিতে ফিরবো কতকটা রিওয়াইন্ড করবার ভঙ্গিতে। যে চতুর্থ দর্শন তো, তার আগে তৃতীয়, তার আগে দ্বিতীয়, তার আগে প্রথম, তার আগে তারও আগে আছে। তো সেটি কি? সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে যখন নরেন্দ্রনাথ গেছেন প্রথমবারের জন্যে, বা শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছেন, তখন তো আর মাস্টারমশাই তখন ছিলেন না। মাস্টারমশাই ওই তৃতীয় দর্শন থেকে পাচ্ছেন নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণের কাছে। তো তাহলে আগে যে দর্শন হয়েছে যখন তিনি গেছেন, তখন কি হয়েছে যে তখন তো নরেন্দ্রনাথ যখন গেছেন সেটি মাস্টারমশাই পাননি, কিন্তু মাস্টারমশাইয়ের কাছে নরেন্দ্রনাথ বিবৃত করেছেন সেই সব কথা, সেগুলি তো কথামৃতের মধ্যে রয়েছে। সেই জন্য আবার ওই প্রথম দিককার দিনগুলোতে আমরা যাচ্ছি, কিন্তু ক্যালেন্ডারের দিক থেকে দেখতে গেলে, তারিখের দিক থেকে দেখতে গেলে অনেক পরে, সেই সময় ফ্ল্যাশব্যাক হচ্ছে। মাস্টারমশাই লিখছেন এটি শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর তিনি গেছেন বরানগর মঠে। বরানগর মঠে কতবার মাস্টারমশাই গেছেন, তারই মধ্যে একটি দিনের বিবরণ, যখন শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছেন কয়েক মাস হলো, এবং নরেন্দ্রনাথ প্রমুখ ভক্ত সন্তান অন্তরঙ্গরা বরানগর মঠে রয়েছেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে, অন্তরে তীব্র বৈরাগ্য এবং সেই সঙ্গে তপস্যা, ব্রত ধারণের ভাব, সেই জমজমাট আধ্যাত্মিকতার গমগমে পরিবেশের মধ্যে আমরা পাচ্ছি নরেন্দ্রনাথকে এবং মাস্টারমশাইকে। তিনি লিখছেন, আজ শুক্রবার 25শে মার্চ 1887 খ্রিস্টাব্দ, 12ই চৈত্র 1293 শুক্লা প্রতিপদ, মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন। মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন মানে শ্রীরামকৃষ্ণের যে ভক্ত সন্তানেরা, স্বামীজি এবং তার গুরু ভাইরা যারা তখন রয়েছেন। দেবেন্দ্রও আসিয়াছেন, মানে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মজুমদার। মাস্টার প্রায় দর্শন করিতে আসেন ও কখনো কখনো থাকিয়া যান। গত শনিবারে আসিয়া শনি, রবি ও সোম 3 দিন ছিলেন। মঠের ভাইদের, বিশেষত নরেন্দ্রের এখন তীব্র বৈরাগ্য, তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন। কিরকম হলো তীব্র বৈরাগ্য দেখতে আসেন? কেন? দুটো দিক আছে। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কতবার এই তীব্র বৈরাগ্যের কথা বলেছেন। ভগবানের জন্য বৈরাগ্য, সংসারের কোনো বস্তুতে, আসক্তির কোনো বস্তুতে জড়িত না থাকা, লিপ্ত না থাকা, সেখান থেকে ছুটে চলে যাওয়া আসক্তি থেকে, এই তীব্র বৈরাগ্যের কথা বলেছেন। সেটি এদের জীবনে দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটি হচ্ছে এদের জীবনে বৈরাগ্যের অন্যতম জায়গা হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চোখের সামনে দেখতে পাচ্ছেন না। হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন না, সেই জন্য কিচ্ছু ভালো লাগছে না। তো মাস্টারমশাই অন্যত্র লিখেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ভক্ত সন্তানদের হৃদয়ে কি রূপে প্রতিবিম্বিত হইতেছেন, সেইটি দেখতে মাস্টারমশাই যান। এইভাবে করে লিখছেন যে তাদের ভেতরে ঠাকুরকে তো দেখতে পাওয়া যাচ্ছে। তা সেই জন্যে তিনি বরানগর মঠে ছুটে ছুটে যাচ্ছেন। বৈরাগ্যের এই দুটি দিক। রাত্রি হইয়াছে, আজ রাত্রে মাস্টার থাকিবেন। সন্ধ্যার পর শশী, অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী রামকৃষ্ণানন্দজি, তার নাম বলছেন, সন্ধ্যার পর শশী মধুর নাম করিতে করিতে ঠাকুর ঘরে আলো জ্বালিলেন ও ধূনা দিলেন। সেই ধূনা লইয়া যত ঘরের পট আছে প্রত্যেকের কাছে গিয়া প্রণাম করিতেছেন। এইবার আরতি হইতেছে, শশী আরতি করিতেছেন। মঠের ভাইরা, মাস্টার ও দেবেন্দ্র সকলে হাত জোর করিয়া আরতি দেখিতেছেন ও সঙ্গে সঙ্গে আরতির স্তব গাইতেছেন। জয় শিব ওঙ্কার, জয় শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব, হর 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 মহাদেব। নরেন্দ্র ও মাস্টার দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক পূর্ব কথা মাস্টারের কাছে বলিতেছেন। নরেন্দ্রের এখন বয়স 24 বৎসর 2 মাস হইবে। তাহলে এই যে আমরা উল্লেখ করছিলাম, স্মরণ করছিলাম যে 25শে মার্চ 1887 খ্রিস্টাব্দের ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছেন 1886 অগস্ট মাসে।
তো এটি 25শে মার্চ 1887, আর নরেন্দ্রনাথের 24 বছর 2 মাস বয়স। এইরকম মাস্টারমশাই লিখলেন আর বললেন যে নরেন্দ্র ও মাস্টার দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র: প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, তুই এসেছিস। আমি ভাবলাম কি আশ্চর্য, ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। তারপর বললেন, তুই কি একটা জ্যোতি দেখতে পাস? তুই কি একটা জ্যোতি দেখতে পাস? আমি বললাম, আজ্ঞে হাঁ। ঘুমাবার আগে কপালের কাছে কি যেন একটি জ্যোতি ঘুরতে থাকে। মাস্টার: এখনো কি দেখো? নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন। নরেন্দ্রনাথের সঙ্গে এই অন্তরঙ্গ কথোপকথন মাস্টারমশাইয়ের, এবং যেন গুটিসুটি মেরে তিনি নরেন্দ্রনাথের কাছে বসে এরকম জিজ্ঞেস করছেন। ভাবটা কতকটা এরকম যে নরেন্দ্রনাথ যেন সিনিয়র, কিন্তু মাস্টারমশাই তো অনেক বয়সে বড়, কিন্তু ওই নরেন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা, নরেন্দ্রনাথের প্রতি ভালোবাসা, আর মাস্টারমশাইয়ের একটা ভাব যে ঠাকুরের জন্য তো ঘর ছেড়ে দিয়েছে। মাস্টারমশাই সব তো জানেন যে নরেন্দ্রনাথের বাড়ির কি অবস্থা, ওর বাড়ির তো কাছেই। সেই রকম অবস্থা বা কোট আনকোট দুরবস্থা, সেই অবস্থার থেকে এই ছেলে ঠাকুরের জন্য ঘর ছেড়ে বরানগরে রয়েছে, অন্যদেরকে একত্র করে রেখেছে, কারণ ঠাকুরের সেরকমই নির্দেশ ছিল যে ত্যাগী সন্তানদের যেন সে এক করে রাখে। এ কি এক অদ্ভুত সম্ভাবনাপূর্ণ জীবনযাপন করছে। তার সঙ্গে তিনি কথা বলছেন তো সেই রকম একটা ভাব, একটা যেন বিনীত ভাব, যে ঠাকুরের নরেনের সঙ্গে কথা বলছেন। বললেন, এখনো কি দেখো? আর নরেন্দ্রনাথ কি বললেন, যে প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, তুই এসেছিস। এই সবগুলি কথামৃতের মূল অংশের মধ্যে নাই, মানে ঠাকুর যখন স্বদেহে রয়েছেন তখন যে প্রসঙ্গগুলি তার মধ্যে নাই, স্বাভাবিকভাবে, যে মাস্টারমশাই তো তখন যাননি। এইখানে নরেন্দ্রনাথের মুখে শুনছেন, কি অপূর্ব সংবাদ, এবং সেটিকে তিনি কথামৃতের মধ্যে লিপিবদ্ধ করছেন। আমি ভাবলাম কি আশ্চর্য, ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। এটি নরেন্দ্রনাথ বলছেন যে যেন অনেক দিন ধরে চেনেন, অনেক দিন থেকে চেনেন। আর এই কতদিন মানে কি, সে তো ঠাকুরই বলেছেন, আমরা লীলা প্রসঙ্গে যেটি পাচ্ছি, যে জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, তার মানে কতদিন ধরে জানেন। তো সেই রকম ভাবে নরেন্দ্রনাথের সঙ্গে কথা হচ্ছে। লীলা প্রসঙ্গে আরো আছে যে অখণ্ডের ঘরের ঋষি, তাকে একজন বাচ্চা ছেলে গিয়ে গলা জড়িয়ে ধরে আদর করে বলছে যে আমি যাচ্ছি, তুমিও চলো, তুমিও এসো, এইরকম যে বলছে। তা সেই পরে যেটি তিনি ব্যক্ত করছেন, ভক্ত সন্তানেরা বুঝতে পারছেন যে সেই ঋষি হচ্ছেন নরেন্দ্রনাথ, আর ওই শিশু শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা নরেন্দ্রনাথের কাছে যেন ভালোবেসে প্রার্থনা জানাচ্ছেন যে আমি যাচ্ছি, তুমিও এসো, এইরকম ভাবে প্রার্থনা জানাচ্ছেন। এখানে নরেন্দ্রনাথ বলছেন যে যখন ঠাকুর বলছেন তুই এসেছিস, তুই কথাটা রয়েছে, কিন্তু ওই যে তাহলে তুমি বা আপনি আবির্ভূত হয়েছেন, এই ভঙ্গি তো। তাই ইনি বলছেন কি আশ্চর্য, ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। তারপর বললেন, তুই কি একটা জ্যোতি দেখতে পাস? তখন নরেন্দ্রনাথ বলছেন, আমি বললাম, আজ্ঞে হাঁ। ঘুমাবার আগে কপালের কাছে কি যেন একটা জ্যোতি ঘুরতে থাকে। মাস্টারমশাই বললেন, এখনো কি দেখো? নরেন্দ্র: আগে খুব দেখতাম। যদু মল্লিকের রান্না বাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। সেই নেশায় অমন 1 মাস ছিলুম। তো এটা বললেন যে আগে দেখতুম, আর তারপরে বলছেন যদু মল্লিকের বাড়িতে, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্পর্শ করে দিয়েছিলেন। নরেন্দ্রনাথ তাঁর বন্ধু শরৎচন্দ্র, যিনি উত্তরকালে স্বামী শারদানন্দজি, তাঁর কাছে বিবৃত করেছিলেন, সেইভাবেই লীলা প্রসঙ্গের মধ্যে আছে যে সব ছুঁয়ে দিলেন। নরেন্দ্রনাথ বলেছিলেন যে এই যে ঘটিটাও বাটি ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, এরকম। তখন ঠাকুর সেদিনকে কিছু বলেননি, তারপরে একদিনকে ছুঁয়ে দিয়েছিলেন। তা ছুঁয়ে দিতে ওই রকম তার অবস্থা হয়ে গিয়েছিল নরেন্দ্রনাথের। তো এখানে বলছেন যে যদু মল্লিকের রান্না বাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। এটি সম্ভবত ওই দিনকারই ঘটনা, সেটা বলা মুশকিল, কিন্তু ওই ঠাকুর স্পর্শ করে দিচ্ছেন এবং এরকম হচ্ছে। বলছেন সেই নেশায় অমন 1 মাস ছিলুম। নরেন্দ্রনাথ খুব আনন্দের সঙ্গে সেই পুরনো স্মৃতি রোমন্থন করছেন। আমরা রোমন্থন, স্মৃতির সঙ্গে রোমন্থন বলি, এখানে হচ্ছে সেই পুরাতন স্মৃতিকে প্রণাম করছেন, যে ঠাকুরের সঙ্গে ওই প্রথম দিককার ঘটনা।
আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন, কেঁদে বলেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। তো এমনিতে সবাইকে তিনি বলেছেন নাকি? কিন্তু নরেন্দ্রনাথের ক্ষেত্রে ওই যে নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে, তিনি জানেন যে নরেন্দ্রনাথের কি ভূমিকা। কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ তো, সেই জন্যই মানবীয় ভাবগুলো সব হচ্ছে যে বিয়ের সম্বন্ধ হচ্ছে এই রে। তো সেইটি বললেন নরেন্দ্রনাথ, তিনি জানতে পেরেছিলেন, শ্রীরামকৃষ্ণই হয়তো নিজ মুখে ব্যক্ত করেছিলেন। এখানে নরেন্দ্রনাথ বলছেন যে এইটি শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন, কেঁদে বলেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। তারপর বলছেন, যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদাবাবু নরেন্দ্রনাথের বন্ধু ছিলেন। এবার নরেন্দ্রনাথ বলছেন, অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম, বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন। নরেন্দ্রনাথের এমন বকুনি, এই হচ্ছে আপনজনের সঙ্গে সম্পর্ক। অন্নদা গুহকে নিয়ে গেছেন, গিয়ে ঠাকুরের কাছে গেছেন। এইবার ঠাকুর তার কাছে ধুরুম করে ওটি বলে দিয়েছেন যে নরেন্দ্রনাথের বাড়ির এরকম কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। একবার তারপরে ফায়ার করা কাকে বলে, অভিমানের থেকে। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। এই বকতে লাগলামটা কম করে বলেছেন আর কি, যা মনে হয়। একবারে ভালো মতো, একেবারে যে আমার জন্য কে বলেছিল আপনাকে বলতে, এরকম কিছু বলেছেন আর কি। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? ঠাকুর কেঁদেই ফেললেন তাতে। নরেন্দ্রনাথ ওই পুরুষের স্বভাব। পরবর্তীকালেও দেখা যায় যে স্বামীজির বকুনি সাংঘাতিক। তো দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণকে দিয়েই শুরু হয়েছে বোধহয়। তা বলছেন যে স্বামীজি স্মরণ করছেন, স্মৃতি প্রণাম করছেন। তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। এইসব নরেন্দ্রনাথ স্মরণ করছেন যে বকুনি দিয়েছেন এমন, কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, বক্তব্য হচ্ছে যে অন্নদা গুহকে বলেছি, এ তো কম রে, তোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি, এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। তারপরে স্বামীজি নরেন্দ্রনাথ বলছেন, তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন, আপনি কি বলেন? তা বলছেন যে ঠাকুরের কথা বললেন যে তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন, আপনি কি বলেন? মাস্টার, অনুমাত্র সন্দেহ নাই তার ওর অহেতুক ভালোবাসা। তো স্বামীজি বলছেন যে তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। বশীভূত, বশে এনেছিলেন। এই বশে আনা অন্য কোনো রকমভাবে প্রভাবিত করা নয়, কিন্তু শুদ্ধতায় নিয়ে আসা, জীবনের পথ নির্মাণ করে দেওয়া, মনোভাব রচনা করে দেওয়া, মহত্তম উদ্দেশ্যের দিকে পরিচালিত করে দেওয়া। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন, যে এই সমস্ত করেছেন শুদ্ধ বাই শিয়ার লাভ। স্বামীজি পরে বলেছেন, যখন বিবেকানন্দ তিনি, যে শ্রী রাধিকার সম্পর্কে বলা হয় যে শি ওয়াজ নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, শি ওয়াজ লাভ পার্সনিফাইড। শ্রীরামকৃষ্ণ লাভ পার্সনিফাইড, LOVE পার্সনিফাইড, প্রত্যেক কটা অক্ষর জীবন্ত হয়ে উঠছে। লাভ লাভ লোকে এমনি বলে থাকে, ক্লিশে হয়ে গেছে, সেই রকম ভাবে নয়। শব্দটায় আবার ফেরো, শব্দটায় প্রত্যাগমন করো, সমস্ত পবিত্রতা নিয়ে সেই মহৎ মনোভাবটিতে ফেরো, যার নাম ভালোবাসা। প্রত্যেকটা অক্ষরকে মরমে মরমে উপলব্ধি করো অনন্ত পবিত্রতার সঙ্গে। LOVE, L+O+V+E is equal to রামকৃষ্ণ। স্বামীজি সেইভাবে করে দেখিয়েছেন যে এ রক্ত মাংসের শরীর নয়, ভালোবাসা দিয়ে গড়া শরীর, স্বামীজিরই উক্তি। তো সেই তিনি বলছেন, এই 1887 সালের 25শে মার্চের প্রসঙ্গে আমরা রয়েছি, তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন, আপনি কি বলেন? মাস্টারমশাইয়ের কাছে এইরকম ভাবে মাস্টারমশাইয়ের সঙ্গে শেয়ার করছেন। এই শেয়ার করছেন নরেন্দ্রনাথ, যিনি আবার বিবেকানন্দ রূপে শ্রীরামকৃষ্ণের আরাত্রিক ভজনে লিখেছিলেন, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। তো এই যে প্রেমার্পণ, যিনি প্রেমই দিচ্ছেন মানুষকে, এবং তার ফলে জগজন সমস্ত মানুষের দুঃখ চলে যায়।
প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। এই যে প্রেম দিচ্ছেন তাতে কি হচ্ছে? এই ভালোবাসা দিয়ে ওই যে আমরা বলছিলাম যে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন, যে এই জগৎ সংসারের মধ্যে সত্য নেই, লুকিয়ে আছে আনাচে কানাচে, সেই সত্যকে চিনে নিতে হবে জগৎ সংসারের মায়াকে অতিক্রম করে যিনি মায়াতীত, তাকে তুমি দেবতা বলো, দেবী বলো, অখণ্ড চৈতন্য বলো, যেভাবেই বলো না কেন, তিনি আছেন এর মধ্যে। কিন্তু এই মায়াকে অতিক্রম করে তাকে চিনে নিতে হবে, সেই গন্তব্যের দিকে তিনি অগ্রসর করিয়ে দিচ্ছেন। প্রেমার্পণ যিনি সমদর্শন, এবং যখন ওটি করে দিচ্ছেন তখন কি মনে হচ্ছে যে জগৎ কিচ্ছু নয়, সম্পদ তব শ্রীপদ ভব ঘোষ পদ বারি যথায়। তাহলে সেই তো তুমি প্রেমার্পণ, তুমি সমদর্শন, এবং তুমি যে কি করেছো আমাকে এই 1885-তে 1887-তে বলছেন তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। এই বশীভূত করে কি হয়েছে, কি পরিণতি হয়েছে? সম্পদ তব শ্রীপদ ভব ঘোষ পদ বারি যথায়। তা তোমার শ্রীপদ এই আমাদের সম্পদ, এবং এটিকে যখন ধারণ করছি, যখন অনুভব করছি, যখন উপলব্ধি করছি, যখন আস্বাদন করছি, যখন তার মধ্যে অবস্থান করছি, তখন এই গোটা পৃথিবী গোষ্পদের তুল্য মনে হচ্ছে। গরুর খুরের মধ্যে যতটুকুনি জল ধরে ওইটুকুনি মনে হচ্ছে পুরো পৃথিবীকে যখন তোমার শ্রীপদকে হৃদয়ে ধারণ করছি। সম্পদ তব শ্রীপদ ভবঘোষ পদ বারি যথায়। এই বশীভূত করা, এবং সেইটি বললেন যে তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। নরেন্দ্রনাথের জীবনে তিনি এইটি দেখছেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের যে ছাত্র নরেন্দ্রনাথ, তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন তার আগে পর্যন্ত তার যেটুকুনি পরিচয় পাওয়া যায়, সবটা তো পাওয়া সম্ভব নয়, কিন্তু তাকে যারা দেখেছেন, তার সমসাময়িক যারা, তাদের মধ্যে বিরাট বিরাট বিদ্বজ্জন আছেন যারা পরবর্তীকালে ওই রকম বড় বড় মানুষ হয়েছেন, সেই সমস্ত যা কিছু পাওয়া যায় তাতে দেখা যায় যে নরেন্দ্রনাথের ক্ষুরধার বুদ্ধি, দারুণ বিচার তর্ক করতে পারে, একেবারে ইন্টেলেকচুয়াল, এখনকার দিনে আমরা যেরকম বলি ভেরি শার্প ইন্টেলেকচুয়াল, সেই সমস্ত কিছু। কিন্তু সেখানে ভালোবাসাবাসীর কথা নরেন্দ্রনাথ বলবেন এরকম তো খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না, যতক্ষণ না শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার মিলন হয়েছে, শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, এবং দর্শন করেছেন শুধু চর্মচক্ষু দিয়ে নয়, অন্তরের চক্ষু দিয়ে। যখন সেটি করেছেন তারপরে এই যে কথা আসছে তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন, এটা জেনারেল অ্যাসেম্বলিজের নরেন্দ্রনাথের মধ্যে আমরা কোথায় পাবো? কিন্তু পরবর্তীকালে এটি পেয়েছি আমরা যখন নরেন্দ্রনাথ বিবেকানন্দে উত্তীর্ণ হচ্ছেন, সেই সময়কার এটি উক্তি। আর ওই রকম সময়েরই কাছাকাছি উক্তি হচ্ছে যে নরেন্দ্রনাথ এই শরৎচন্দ্র তার বন্ধু, তাকে নিয়ে হেদোর দিকে চলে গেছেন। হেদোর, ওখানে হেদুয়া, উত্তর কলকাতায়, সেইখানে গিয়ে শ্রীরামকৃষ্ণের কথা নরেন্দ্রনাথ কি রকম ভাবে অনর্গল বলে যাচ্ছেন। বলতে বলতে বলছেন যে প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে, প্রেম ধন বিলায় গোরা রায়, প্রেমের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে। দক্ষিণেশ্বরের গোরা রায় সব করতে পারেন। এই গোরা রায় তাঁর প্রসঙ্গ, শ্রী চৈতন্যের প্রসঙ্গ করতে করতে তখন বললেন দক্ষিণেশ্বরের গোরা রায় সব করতে পারেন। তাহলে প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে, প্রেম ধন বিলায় গোরা রায়, সেইখানে বলছেন যে এই দক্ষিণেশ্বরের গোরা রায় সব করতে পারেন। তার মানে ইনি যে আবির্ভূত হয়েছেন তাতে ওই জিনিস হচ্ছে, কি হচ্ছে? প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় যে, আর নদে ভেসে যায় রে, আর এখানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে, দক্ষিণেশ্বরের গোরা রায়ের প্রভাবে জগৎ ভেসে যায় রে। দক্ষিণেশ্বর ডুবু ডুবু, কাশীপুর শ্যামপুকুর ডুবু ডুবু, জগৎ ভেসে যায় রে। এই তো ভাব। তো সেটি নরেন্দ্রনাথ শেয়ার করছেন, ভাগাভাগি করে নিচ্ছেন এই বন্ধু শরৎচন্দ্রের সঙ্গে, যে এই শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গোরা রায় সব করতে পারেন। এবং এখানে বললেন যে আমাদের বশীভূত করেছিলেন। আমাদের মূলত নিজের কথাই তো বলছেন, খাপ খোলা তলোয়ার, কিচ্ছু মানেন না। আর শ্রীরামকৃষ্ণকেই তো কত রকম বলেছেন, এই আপনার মনের ভুল, ও তাই কত রকম বলেছেন। সেই সমস্তকে একটা শেপ দিয়ে মোল্ড করে একটি ছাঁচের মধ্যে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, যে ছাঁচ সীমিত নয়,
অনন্তের মধ্যে ধরে রাখা একটি ছাঁচ সেই রকম ভাবে বশীভূত করেছেন, সেটি নরেন্দ্রনাথ বলছেন। বলেন আপনি কি বলেন? মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, অনুমাত্র সন্দেহ নাই, ওর অহেতুক ভালোবাসা। এইবার নরেন্দ্রনাথ আরেকটি দিকের কথা রিভিল করছেন, উন্মোচিত করছেন একটা গোপন প্রসঙ্গ মাস্টারমশাইয়ের কাছে। কি অপূর্ব! নরেন্দ্র, আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না। এই কথা আপনি আর কারুকে বলবেন না। মাস্টারমশাই ওই আর কারুকে তখন বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন আমাদের ভিতরে। স্বাভাবিক যে তখন গুরু ভাইরা রয়েছেন, তো এটা আর কাউকে বলবেন না, এইটি মাস্টারমশাইয়ের কাছে তিনি অনুরোধ করেছিলেন এবং মাস্টারমশাই সেই অনুরোধ রক্ষাই করেছিলেন বুঝতে পারা যাচ্ছে। কথামৃত রচনার সময় তিনি এই কথাগুলিকে লিখছেন। তো বলছেন যে আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না, এই কথা আপনি আর কারুকে বলবেন না। মাস্টার, না, কি বলেছিলেন? নরেন্দ্র, তিনি বললেন, আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম, না, তা হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার তো সিদ্ধাই করবার জো নাই। জো নাই মানে মা এসব করতে দেন না, সিদ্ধাই টিদ্ধাই থেকে আমি অনেক দূরে। আর শ্রীরামকৃষ্ণ সত্যিই বলতেন যে সিদ্ধাই ওই সবগুলো নয়, একদম নয়। সিদ্ধাই মানুষকে আটকে দেয়। একজন সাধক যখন ধর্মপথে এগোয় তখন তার এরকম সব তথাকথিত অলৌকিক শক্তি এসে উপস্থিত হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন সেগুলোকেই তিনি সিদ্ধাই বলেছেন। ভারতবর্ষের আদর্শে ওরকম আছে। তা বলতেন যে ওই দিকে একদম নজর দিতে নেই, অনেকে আটকে যায় এইসব। কিন্তু তিনি নিজের কথা কিরকম সুন্দর করে বলছেন প্রসন্ন মুখে, যে আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? মানে যেন একটা ইনিশিয়াল চাইছেন, এটা মেরে দে না, তোর ভিতর দিয়ে করব, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম, না, তা হবে না। এবার এই সিদ্ধাইটা কিরকম? সেটি হচ্ছে এই যে তাঁর যে ভাব প্রচার, শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার মানে ভারতবর্ষের আধ্যাত্মিক প্রাণ প্রচার। তো সেটি তিনি বলছেন যে নরেন্দ্রের মধ্যে দিয়ে করবেন। এবং সিদ্ধাই, এই যে সিদ্ধাই আমরা আর একটু আসবো এই প্রসঙ্গে, তার আগে এই যেখানটি শুনছি তার অনুগমন করব। বললেন যে তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম, না, তা হবে না। ওর কথা উড়িয়ে দিতাম, ওর কাছে শুনেছেন। মানে মাস্টারমশাইকে বলছেন যে ঠাকুরের কাছে তো আমার কীর্তি কাহিনী শুনেছেন, এইরকম ভঙ্গি। ওর কথা উড়িয়ে দিতাম, ওর কাছে শুনেছেন, ওর কাছে শুনেছেন। ঈশ্বরের রূপদর্শন করেন এই বিষয়ে আমি বলেছিলাম, ওসব মনের ভুল। তো এই নরেন্দ্রনাথ কিছুটা যেন এরকম দুঃখ করে বলছেন, যে এরকম ভাবে বলেছিলাম। দুঃখ মানে এই দুঃখ শব্দটা আমাদের কাছে আছে ধারে কাছে, কিন্তু ওই ভাবগুলি বর্ণনা করার মতো উপযুক্ত হয় না। কতকটা এটা দিয়ে বোঝা যায় যে নাও দ্যাট হি ইজ নো মোর ইন গ্রস বডি, তখন স্থূলদেহে তিনি যখন নেই তখন এটা বলছেন, আমি না ওনাকে এরকম বলেছিলেন, এরকম, আপনি তো শুনেছেন। ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিবেদিতা দ্য মাস্টার এজ আই স হিম এ লিখেছেন যে আই ফট উইথ মাই মাস্টার ফর 6 years and that is why I know every inch of the way. আমি 6 বছর, এই 6 বছরটা হয়তো নিবেদিতার লিখতে একটু এদিক ওদিক হয়ে গেছে, 6 বছরের কমই হবে, 5 বছর মতো। তা বলছেন যে আমি আমার গুরুদেবের সঙ্গে 6টি বছর ধরে সংগ্রাম করেছি। তো এই কথা বলছেন, 5 বছর প্লাস এরকম হতে পারে আর কি। যাই হোক, 5 হোক 6 হোক, স্বামীজির বক্তব্য কি যে আমি আই ফট উইথ মাই মাস্টার, লড়াই করা। আই স্ট্রাগলড বলেননি, আই ফট। মাথার ভুল আপনার, এটা নয় ওটা নয়, এই সমস্ত করেছেন। এখানে বললেন যে ঈশ্বরের রূপদর্শন করেন এই বিষয়ে আমি বলেছিলাম, ওসব মনের ভুল। আই ফট উইথ মাই মাস্টার ফর 6 long years। তার ফল হয়েছে কি? আই নো এভরি ইঞ্চ অফ দ্য ওয়ে। এই ধর্মপথের প্রতিটি ইঞ্চি এখন আমার জানা। শ্রীরামকৃষ্ণের সঙ্গে এরকম যুদ্ধ করে এটা হয়েছে। তো তার সঙ্গে যুদ্ধ কি সবাই করতে পারতেন না তিনি সেগুলি অনুমোদন করতেন? কিন্তু নরেন্দ্রনাথের সঙ্গে হয়েছে। সেইটা মাস্টারমশাইয়ের সঙ্গে কীরকম একটা মেলোড টিউনে নরেন্দ্রনাথ সেটি বলছেন এবং স্মরণ করছেন। ওর কথা উড়িয়ে দিতাম, ওর কাছে শুনেছেন, ঈশ্বরের রূপদর্শন করেন এই বিষয়ে আমি বলেছিলাম, ওসব মনের ভুল, এরকমভাবে বললেন। সিদ্ধায়ের প্রসঙ্গে যদি যাই, সিদ্ধায়ের প্রসঙ্গ হচ্ছে যে নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে যা করেছেন সে তো অদ্ভুত ব্যাপার। যে নরেন্দ্রনাথ ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন, ভারতবর্ষের অবস্থা দেখেছেন, তিনি বিশ্বের ইতিহাস জানতেন, বিশ্বের ধর্ম দর্শন সব জানতেন, সেটা বোঝা গেল। কিন্তু
যেটি ঘটছে সেটি হলো কি, যে নরেন্দ্রনাথ সারা পৃথিবীর মানুষের কাছে যখন বলছেন, তখন তার বয়স তো কত, 30+, 30-এর একটু বেশি, 30, 31, 32 এই সমস্ত সময়তে তিনি তো বলছেন। তখন তো ওনার দ্বিগুণ কি আড়াই গুণ বয়সের মানুষজন শুনে প্রায় পায়ে হাত দিয়ে প্রণাম করতে বাকি রেখেছেন, ওদের দেশে সেই পদ্ধতি ছিল না বলে। কিন্তু তার অনুগত হয়ে গেছেন তো তার ওই ভাবের দ্বারা, তার তীক্ষ্ণ শানিত বিচারের দ্বারা। তো এগুলো কি করে হলো? তো একদিক দিয়ে ব্যাখ্যা করা যায় যে হ্যাঁ, নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ প্রচুর অধ্যয়ন করেছেন সমস্ত, কিন্তু অন্যদিক থেকে তো মনে হয় যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে, এবং নরেন্দ্রনাথও কত রকমভাবে বলেছেন, মায়ের কাছে বলেছেন আবার যে তোমার আশীর্বাদে এবারে হুপ করে ওখানে গিয়ে উপস্থিত হয়েছি, যেন মহাবীর সেইভাবে বলেছেন, যে রাম সীতার মহাবীর সেইভাবে বলেছেন। তো তাদের আশীর্বাদে তিনি করেছেন। ঠাকুরের সম্পর্কে লিখেছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, তুমি বাণী এবং তুমি বিনা পানি, মা সরস্বতী আমার কণ্ঠে, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। তো এটা সিদ্ধাই কি? তো এটা সিদ্ধাই হলে অবশ্যই সিদ্ধাই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি বলিস, হোয়াট ডু সে, তোর মধ্যে দিয়ে করবো, হ্যাঁ করবো। আর নরেন্দ্র বলছে না কদার না, এরকম আর কি ভঙ্গি। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে নরেন্দ্রনাথ বলেছিলেন যে ও দেশে থাকতে এক এক সময় এরকম হতো যে ভাব যেন সব ফুরিয়ে যেত, পরের দিন বক্তৃতা আছে, কি বলবো আর বুঝতে পারছি না। তখন পাশে দাঁড়িয়ে কে যেন জোরে জোরে সেই সমস্ত বলতো, এমন এমন ভাব যেগুলি আগে কখনো ভাবিনি। পরের দিন পাশের ঘরের কেউ এসে বলতো যে আগের দিনকে আপনি নিজের মনে মনে নিজে নিজে কিছু বলছিলেন, স্বামীজি এটি বলছেন তার শিষ্যকে। তো কিন্তু উল্লেখ করেন নিজে সেই যে জোরে জোরে কণ্ঠস্বর সেটি কার। তো এখানে বলছেন যে ঠাকুর এই 25শে মার্চ 1887 খ্রিস্টাব্দের ঘটনা আমরা শুনছি। তিনি বলছেন যে ঠাকুর বললেন আমার তো সিদ্ধাই করবার জো নাই, তিনি বললেন আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম না তা হবে না, তা হবে না। এইসব কথা তিনি স্মরণ করছেন। তারপর বললেন, শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ চলছে, তিনি বললেন, ওরে আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম, মানে কুঠি বাড়ির ওপরে দাঁড়িয়ে তিনি বলতেন, তো সেটি অন্যত্র বলেছেন যে কলকাতার দিকে মুখ করে। তারপর নরেন্দ্রনাথ বলছেন, তিনি বললেন, ওরে আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম, ওরে কোথায় কে ভক্ত আছিস আয়, তোদের না দেখে আমার প্রাণ যায়। মা বলেছিলেন ভক্তেরা সব আসবে, তা দেখ সব তো মিলছে। আমি তখন আর কি বলবো, চুপ করে রইলাম। এটি নরেন্দ্রনাথ স্মরণ করছেন। একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয়ে বলেছিলেন, ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না। তার মানে এটি তিনি গিরিশবাবু বা দেবেন্দ্রবাবু কারো কাছ থেকে শুনেছেন, বা দুজনের কাছ থেকেই শুনেছেন, যে ঘরের দরজা বন্ধ করে এদের দুজনকে বলেছেন যে ওর ঘর বলে দিলে, মানে ওই কোনখান থেকে সে এসেছে। একটু আগে আমরা শুনছিলাম যে বলরাম মন্দিরে বলেছেন যে নরেন্দ্রের নিরাকারের ঘর, কিন্তু নরেন্দ্রনাথকে যদি সুনির্দিষ্টভাবে বলে দেন, নিরাকারের ঘর বলা একরকম, আর তিনি যে সুনির্দিষ্টভাবে তো সব জানতেন, ধর্মজগতের গূঢ় সংবাদ এগুলি, তো যদি সেইটি বলে দেন, ওই যে তার দর্শন হয়েছে যে সপ্তর্ষি মণ্ডলের মধ্যে অখণ্ড জ্যোতি, সে একজন ঋষি সেখানে উপস্থিত, এগুলি তো তিনি যতটুকু ব্যক্ত করেছেন, আর অব্যক্তও কিছু তো আছে নিশ্চয়ই। তা নরেন্দ্রনাথের সম্পর্কে গিরিশবাবু এবং দেবেন্দ্রবাবুকে বলেছেন যে ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না। মাস্টার, হ্যাঁ শুনেছি, আর আমাদের কাছেও অনেকবার বলেছিলেন। কাশীপুরে থাকতে তোমার একবার সে অবস্থা হয়েছিল না? নরেন্দ্র, সেই অবস্থায় বোধ হলো যে আমার শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হলো। আমি সেই অবস্থায় কাঁদতে লাগলাম, বলতে লাগলাম আমার কি হলো। বুড়ো গোপাল উপরে গিয়ে ঠাকুরকে বললেন নরেন্দ্র কাঁদছে। উত্তরকালে যিনি স্বামী অদ্বৈতানন্দজি, বয়স্ক মানুষ, তিনি গিয়ে ঠাকুরকে এরকম বলেছেন যে নরেন্দ্র কাঁদছে। এখন কেন কাঁদছেন সে তো আর বুড়ো গোপাল দাদার জানার কথা নয়, কিন্তু ঠাকুর কি করলেন, তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি, চাবি আমার কাছে রইল। আমি বললাম আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না,
আমি ভুলিয়ে রেখেছি। এরকমভাবে হচ্ছে ঘটনা। কি অপূর্ব এবং কি উচ্চাঙ্গের প্রসঙ্গ আসছে। নরেন্দ্রনাথ হালকা টাচের মধ্যে দিয়ে এগুলি বলছেন, নিজের প্রসঙ্গ তো, কিন্তু একটা ব্যথিত হৃদয়ে ওই শ্রীরামকৃষ্ণের অদর্শনের জন্য যে বৈরাগ্য, সেই বৈরাগ্য দগ্ধ হৃদয় যেমনভাবে সোনা দগ্ধ হয়ে আরো উজ্জ্বল বর্ণ ধারণ করে, ওর সেই অবস্থা। তো তিনি সেই রকম অবস্থাতে বলছেন যে একবার এরকম হলো যে দেখছি যে কাশীপুরে থাকতে যে আমার শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হলো, কাশীপুরের বাগানবাড়িতে নিচের তলায়। সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম আমার কি হলো। হতচকিত হয়ে যাচ্ছেন, কতটা ভয় পেয়ে যাচ্ছেন, কাঁদতে আরম্ভ করেছেন। বুড়ো গোপাল দাদা যখন বলেছেন ঠাকুর কেপ্ট কোয়াইট, বোঝাই যাচ্ছে। তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি, মানে ওই সমাধি সমস্ত জগৎ, যে এই অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এ বাবা ঘন ঘন হবে না। তিনি বললেন, এখন টের পেলি, চাবি আমার কাছে রইল। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতেন যে মায়ের কাজ করবার জন্য সে এসেছে। তো এরকম আমি বললাম আমার কি হলো। তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যে নিজেকে যদি জানতে পারে। আর শ্রীরামকৃষ্ণই একবার তার শক্তি কিরকম, নরেন্দ্রনাথের শক্তি কিরকম সেটা বলেছিলেন, আর তিনি ইয়ার্কি মেরে উড়িয়ে দিয়েছেন। কিরকম বলছেন এরপরেই, একদিন বলেছিলেন, মানে ঠাকুরের কথা বলছেন, একদিন বলেছিলেন, তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস, তার মানে ইউ আর সো পাওয়ারফুল, তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস। আমি বললাম, আমি কৃষ্টভিষ্ট মানি না। মাস্টার ও নরেন্দ্রের হাস্য। এইরকম নরেন্দ্রনাথের ভাব তো, যে কেন এরকম বললেন, ওই যে ঠাকুর নরেন্দ্রনাথের শক্তি সম্বন্ধে বলছেন তো, যে তুই যদি চাস তাহলে এরকম হবে, হৃদয়ের মধ্যে কৃষ্ণকে দেখতে পাবি। তখন হচ্ছে যে ওই তাকে বলা হচ্ছে, এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পুরো মিল। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কেউ বলেছেন তার মহত্ব সম্পর্কে, তার অবতারত্ব মতো প্রসঙ্গ নিয়ে, তখন তিনি বলছেন, ও আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। এই তো নেক্সট জেনারেশন। তো ইনি আবার আরেক রকমের প্রকাশভঙ্গি, যে আমি ওই খ্রিস্টবিষ্ট মানি না, এরকম ভাবে তিনি বলেছেন। কিন্তু ঠাকুর ওই কথাটি বলেছিলেন, সেটি নরেন্দ্রনাথ স্মরণ করছেন, আমরা কথামৃতের মধ্যে সেটি শুনছি। এটি করতে করতে কি হচ্ছে, করতে করতে বললেন, আমি নিজের মতে কাজ করতাম, তিনি কিছু বলতেন না। আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম, জানেন তো। মাস্টার, হ্যাঁ তা জানি। নরেন্দ্র, তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায়, মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না, তাই নিন্দা করতেন। আমায় কিন্তু কিছু বলতেন না। একদিন শুধু বললেন, রাখালকে ওসব কথা কিছু বলিসনি, যে তুই সমাজের মেম্বার হয়েছিস, ওরও তাহলে হতে ইচ্ছা যাবে। মাস্টার, তোমার বেশি মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই। কি সুন্দর, যে রাখাল চন্দ্রের উপরে তো নরেন্দ্রনাথের এবার তর্জন গর্জন চূড়ান্ত। যখন ইনি রাখাল উনি নরেন্দ্র, আবার যখন ইনি ব্রহ্মানন্দ উনি বিবেকানন্দ, তখনও তো অর্জন গর্জন সাংঘাতিক একেবারে, উপযুক্ত ক্ষেত্রে মানতেই হবে, শুনতেই হবে, এইরকম। তাই এখানে শ্রীরামকৃষ্ণ ওইসব জানেন, সে বলছেন প্লিজ ওকে সমস্ত বলিস না। এরকম ভঙ্গি কি সুন্দর। তা বললেন যে ওই ব্রাহ্ম সমাজের ওই ভাব শ্রীরামকৃষ্ণ সেটি অনুমোদন করতেন না, ওই বিশেষ ভাবটির কথা বললেন। আর আমায় কিছু বলতেন না, ওই যে ব্রাহ্ম সমাজের মেম্বার হওয়া নিয়ে। একদিন শুধু বললেন, রাখালকে ওসব কথা কিছু বলিসনি, মানে ওই যে তুই সমাজের মেম্বার হয়েছিস। তার মানে নরেন্দ্রনাথের বলা মানে তো তাই, রাখালচন্দ্র যাবে পেছন পেছন গুট করে মেম্বার হতে। তো এইসব বলিস না, মানে রাখাল অত সামলাতে পারবে না। তো ওই আগে আমরা শুনলাম যে নরেন্দ্র খুব আধার, তো তার মানে সব রকম নিয়ে সে চলতে পারে, কিন্তু ও রাখাল টাখাল পারবে না। আর তার মানসপুত্র তো একটু আগলে রাখছেন। নরেন্দ্রনাথ তো অন্য রকম, সভায় থাকলে আমার বল, তাকে নিয়ে কোনো চিন্তা নেই। আর এই তো মানসপুত্র একটু আগলে রাখা, রাখালকে ওসব কথা কিছু বলিস নি, যে তুই সমাজের মেম্বার হয়েছিস, ওরও তাহলে হতে ইচ্ছা যাবে, এরকম বলছেন। তখন মাস্টারমশাই বললেন, তোমার বেশি মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই। এইটি শুনতে শুনতে আমরা তার পরের দিনের প্রসঙ্গে একটুখানি যাব, গিয়ে আজকের অনুষ্ঠান সমাপন করব। এর পরের দিন মানে 25শে মার্চের পর
8ই এপ্রিল 1887 প্রসঙ্গ আছে। সেইখানে এই ভাবের ধারাবাহিকতা আমরা পাবো। আমরা আগেই উল্লেখ করছিলাম যে তারিখ হিসেবে যে যাওয়া সেরকমভাবে কালানুক্রমিকভাবে আমরা অগ্রসর হচ্ছি না, ভাবের ধারাবাহিকতার দিক থেকে আমরা পরিক্রমা করবার চেষ্টা করছি। এটি এর কিন্তু এক্ষেত্রে ঠিক পরের তারিখটিতেই পাচ্ছি। মাস্টারমশাই লিখছেন, আজ গুড ফ্রাইডে 8ই এপ্রিল 1887, 26শে চৈত্র 1293, পূর্ণিমা শুক্রবার। এই দিনকে কি হয়েছে, বরানগর মঠে আবারও মাস্টারমশাই উপস্থিত রয়েছেন এবং সেখানে কি হচ্ছে, বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন, এরকম হলো। এটি কোন সময়? সন্ধ্যের দিকে। তাহলে এপ্রিল মাস, সন্ধ্যের দিকে এটি হলো। সন্ধ্যা হইল, মাস্টারমশাই লিখেছেন, সন্ধ্যা হইল, ধুনা দিবার পর ক্রমে আরতি হইল, এইসব হয়েছে। তারপরে বারান্দার উপর দুজনে, বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন ও উভয়ে অনেক কথাবার্তা কহিতেছেন। নরেন্দ্র বলিলেন, আমি তো কিছুই মানতুম না জানেন। মাস্টার, কি রূপটুপ? তো এই যে মাস্টারমশাইকে বলছেন যে আমি তো কিছুই মানতুম না জানেন, কি সুন্দর করে বলা। একটু আগেও আমরা স্মরণ করছিলাম যে আমি তো কিছুই মানতুম না, এই কথাটার মধ্যে কেমন যেমন একটা দুঃখ দুঃখ ভাব রয়েছে যে আমি এরকম ছিলাম। আমরা পাচ্ছি অন্যত্র যে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়, তিনি একদিন স্বামীজিকে বলছেন যে তার খুব ইচ্ছে যে স্বামীজির কাছে শোনেন তার শ্রীমুখে যে ঠাকুর তার সম্পর্কে কি বলতেন। কারণ কি, স্বামীজির গুরু ভাইদের অনেকের কাছে শিষ্য শুনেছেন, শরৎচন্দ্র শুনেছেন যে ঠাকুর কি বলতেন, এবার স্বামীজির কাছ থেকে শোনবার ইচ্ছে। আর সে তো শিষ্য, তো তার কাছে স্বামীজি বলবেন নাকি? এই অদ্ভুত একটা জেন্টলম্যানের ভাব, অদ্ভুত জেন্টলম্যানের ভাব। তাদের শিষ্য যখন বলেছেন যে ঠাকুর আপনার সম্বন্ধে কি বলতেন, প্রায় কথা শেষ হওয়ার আগেই স্বামীজি বলছেন, ওসব ছাড়, আমি তার দৈত্যী দানাদের মধ্যে কেউ একটা হব, আমি তার দৈত্যী দানাদের মধ্যে কেউ একটা হবে। মানে ভঙ্গিটা হচ্ছে যে মহাদেবের সঙ্গে কারা সব থাকে ওই রকমই আমি কেউ একটা হবো, ছাড় ওসব ছাড়, এইরকম ভাবে তিনি বলেছেন। তো সেই তিনি বলছেন এখানে মাস্টারমশাইয়ের সঙ্গে বলছেন, তো একটু ভঙ্গিটা অন্যরকম, কিন্তু ওইটার কাছাকাছি। যে বলছেন, আমি তো কিছুই মানতুম না জানেন। এই জানেন কথাটার দুটো মানে, একটা হচ্ছে তার আগে বলেন আমি তো কিছুই মানতুম না, তার মানে ওই রকম ভাবে ওনার সঙ্গে করেছি। আর ওই যে মাস্টারমশাই বলছেন যে কি রূপটুপ, তা ওইটা ঠিকই ধরেছেন তিনি, যে এই যে ঠাকুরের যে দর্শন হয় সেগুলো মানতেন না। আগেও আমরা এই প্রসঙ্গ পেলাম। তো একটু দুঃখের সঙ্গে যেন ওইটা বলা। আর এটা হচ্ছে জানেন মানে যে আপনি নিশ্চয়ই শুনেছেন, এইটা একটা দিক। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে তাহলে আপনি নিশ্চয়ই শুনেছেন মানে ঠাকুর এসব কথা তো বলেছেনই, যে নরেন মানে না, এসব নিশ্চয়ই আপনি শুনেছেন। আরেকটা হচ্ছে যে নরেন্দ্রের কাছে এরকম গুটিসুটি মেরে তো মাস্টারমশাই বসে আছেন, নরেন্দ্রকে এত ভালোবাসছেন। আবার এই মাস্টার, তিনি তো ঠাকুর অন্তঃপ্রাণ, নিজের দেহ মন সত্তা সমস্ত ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছেন। পুত্র শোক হয়েছে, সেইখানে দক্ষিণেশ্বরে গেছেন, কোনো দেখে তাকে প্রায় বোঝবার উপায় নেই যে ওইরকম পুত্র শোক তার উপর দিয়ে গেছে। 1885 সালের কথা। পত্নী উন্মাদ প্রায়, সেই অবস্থাতে তিনি ঠাকুরের কাছে গেছেন। সেই সময় যা শ্রবণ করেছেন, কিরকম নির্লিপ্ত চিত্তে তিনি কথামৃতের মধ্যে সেগুলি দিয়েছেন, এমনিতে কোনো বোঝার উপায় নেই, কিন্তু ইতিহাস সাক্ষী। তো এই মানুষটা তো ঠাকুরের জন্য সমস্ত কিছু নিজেকে সমর্পণ করেছেন, আর আমি তো কিছুই মানতুম না। তাহলে আপনি যে আমার সঙ্গে এরকম কথা বলছেন শ্রদ্ধা নিয়ে, কিন্তু জানেন তো যে আমি এরকম প্রথম দিকে এরকম ছিলাম, এই ভঙ্গিও একটু মিশে আছে বলেই মনে হয়। তা বলছেন যে আমি তো কিছুই মানতুম না জানেন। মাস্টার, কি রূপটুপ? নরেন্দ্রনাথ তো একবারে পরিষ্কার করে উত্তর দিলেন না, বললেন, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র, তিনি যা বলতেন প্রথম অনেক কথাই মানতুম না। একদিন তিনি বলেছিলেন, তবে আসিস কেন? শ্রীরামকৃষ্ণের এই একটা অবস্থা, কিছুই যখন মানে না তাহলে তবে আসিস কেন, এরকম একটা কি মানে ব্যথা আছে, কিছুই মানতে চাইছে না। আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। মাস্টার, তিনি কি বললেন? নরেন্দ্র, তিনি খুব খুশি হলেন। আমরা আজকে এই পর্যন্তই শুনবো, এরপর আবার পরে ঠাকুরের ইচ্ছায় অন্য অনুষ্ঠানে। কিন্তু দেখছি যে যখন বলছেন যে তাহলে আসিস কেন, কথা যখন মানিস না, এরকম জায়গা থেকে যখন বলেছেন, তখন নরেন্দ্রনাথ বলছেন যে আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। এর মধ্যে কি ভালোবাসা! ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন অহেতুক ভালোবাসা,
সেই অহেতুকটা এত দূর যে কি বলছেন আপনি আর আপনার সঙ্গে আমার কি ফাইট হচ্ছে ওসব ছেড়ে দিন, কিন্তু আপনাকে না দেখে থাকতে পারি না, এই তো ভঙ্গি, এই অহেতুক ভালোবাসার স্পর্শ। আর মানতেন না কেন? ওই যে নিবেদিতাকে বললেন ফট উইথ মাই মাস্টার ফর 6 long years, যে ইনি তো জগতের মানুষের কাছে এই সমস্ত ভাব প্রচার করবেন, তার আগে এগুলো করতে হবে। তো শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই নেট প্র্যাকটিস হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেটি করাচ্ছেন, কিন্তু এখানে জিজ্ঞেস করলেন যে মানিস না তাহলে আসিস কেন? এই মানব ভাব, দেবভাব, অবতার, তার অবতীর্ণ হওয়ার যে কারণ সেটি আবার মানব ভাবের মধ্যে সুপ্ত হয়ে থাকছে, এইসব অদ্ভুত একটা অবস্থা, অদ্ভুত একটা মাইন্ডসেট, অদ্ভুত একটি আলেখ্য। সেইখানে যখন ওরকম বলেছেন তখন নরেন্দ্রনাথ বলেছেন আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। তার মানে হচ্ছে যে আর প্লিজ ওই কথাটা আমাকে দ্বিতীয়বার বলবেন না যে আসি কেন। কি ভালোবাসার জায়গা! এই ভালোবাসা শব্দ এখানে খুব কম পড়ে যাচ্ছে এই দুজনের মধ্যেকার সম্পর্ক যখন আমরা ভাবছি। আর মাস্টারমশাই তখন বলছেন, উনি তো জানেন যে এই ব্যাপারটা, তবু নরেন্দ্রনাথের কাছে শুনতে চাইছেন। বলছেন তিনি কি বললেন? নরেন্দ্র, তিনি খুব খুশি হলেন। এইখান পর্যন্তই আমাদের যাত্রা আজকের দিনে। আমরা কথামৃতের মধ্যে ছিলাম এবং কথামৃতের প্রসঙ্গ এইখান পর্যন্ত আমরা অনুসরণ করলাম আজকে। আর ভাবছি যে এই যে কথা বললেন এটি কি সুন্দর, যে আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। তাহলে তিনি কথাও শুনছেন, মর্ম দিয়ে গ্রহণ করছেন, কিন্তু ওই যে কথা যাই হোক, ঝগড়াঝাঁটি, তর্ক বিচার, মানা না মানা যাই হোক, কিন্তু আপনাকে না দেখে থাকতে পারি না, আপনাকে দেখতে আসি। আমরা যখন স্বামী বিবেকানন্দের জন্মতিথির প্রাককালে কথামৃতের নরেন্দ্রনাথ এই শিরোনামের মধ্যে এই অপূর্ব কাহিনীকে অনুসরণ করছি, পরিক্রমা করছি, তখন ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে অহেতুক ভক্তি, অহেতুক ভালোবাসার কথা বলেছেন, তার কি অপূর্ব দৃষ্টান্ত তিনি আবার রেখে দিচ্ছেন তার লীলার মধ্যে এই নরেন্দ্রনাথের সঙ্গে সম্পর্কের মাধ্যমে। এই সবই তো এদের দ্বারাই নির্ধারিত যে এরকমটি লীলা, এবং সেখানেই তিনি দেখাচ্ছেন যে তার প্রতি যে ভালোবাসা সেটা অহেতুক কিরকম হতে পারে। যেখানে বললেন যে তবে আসিস কেন, এই তবে আসিস কেন, এরকম ঘটনা অন্যত্রও ঘটেছে, যেখানে কিনা নরেন্দ্রনাথ যাচ্ছেন না, শ্রীরামকৃষ্ণ হয়তো কথা বলছেন না, শ্রীরামকৃষ্ণ কথা বলছেন না, অন্যদিকে পাশ ফিরে পর্যন্ত শুয়েছেন, এরকম করেছেন, দুষ্টু বুদ্ধি। তারপরে এরকম পরপর এরকম হয়েছে। তারপর একদিনকে বলেছেন যে আমি তো তোর সঙ্গে কথাও কই না, তাহলে আসিস কেন? তখন সেই একই কথা তিনি বলেছেন যে আপনাকে দেখতে আসি, আপনাকে ভালোবাসি, আপনাকে দেখতে আসি, তা এই দেখতে ইচ্ছা করে, এইরকমভাবে বলেছেন। তা দেখতে ইচ্ছা করে সেই জন্য আসি। এই অহেতুক ভালোবাসা, যে কথাবার্তা তক্কাতক্কি, সেই জন্য তিনি বলে দিলেন যে তবে আসিস কেন। এই আসিস কেন শুনলে লোকে পালিয়ে যাবে তো। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অন্য লোক হলে চলে যেত। আর তারপরে নরেন্দ্রনাথ আসছেন, উনি অন্যদিকে পাশ ফিরে শুচ্ছেন। সেইখানে হচ্ছে যে দেখতে ইচ্ছে করে, এই অহেতুক ভালোবাসা, যে কেন ভালোবাসছি আপনাকে কি বুঝিয়ে বলবো, আমি নিজেই তো বুঝতে পারি না। সেইটা নরেন্দ্রনাথ যে ব্যক্ত করেছেন শ্রীরামকৃষ্ণের কাছে একাধিক ক্ষেত্রে। আমরা কথামৃত পরিক্রমা করতে করতে এই সমস্ত সংবাদ পাচ্ছি এবং বুঝতে পারছি যে শ্রীরামকৃষ্ণের প্রতি, মা শারদার প্রতি এই অহেতুক ভালোবাসা উৎপন্ন হওয়াটাই ওদের প্রতি ভক্তিভাবের চূড়ান্ত পরাকাষ্ঠা, অন্তিম গন্তব্য। সেই ভাবতে ভাবতে ঠাকুর মায়ের শ্রীচরণে আমরা প্রণাম নিবেদন করছি, স্বামীজি মহারাজের শ্রীচরণে প্রণাম, মাস্টার মশাইকে প্রণাম, এবং ভাবছি যে এই সমস্ত জীবন পরিক্রমা, ঠাকুর, মা, স্বামীজি, এই জীবন পরিক্রমা করতে করতে যেন আমরা তাঁদের বাণীর মর্মার্থ গ্রহণ করতে পারি, নিজেদের আরও উপযুক্ত করে তুলতে পারি তাঁদের জীবন বাণী অনুধ্যানের, এবং এই যে স্বামীজির জন্মতিথি আসছে সেইটিকে খুব করে সেলিব্রেট করবারও যেন আমরা নিজেদের উপযুক্ত করে তুলতে পারি। সেলিব্রেশন তো লকডাউনের মধ্যে অন্য কোনো রকমভাবে আর হবে না মনে হয়, কিন্তু লকডাউন থাকুক, আনলকড থাকুক, যে কোনো সময় সেলিব্রেশন বা উৎসব করা আসলে কি নিয়ে? আসলে তো এই সমস্ত সংবাদ নিয়ে, এই সমস্ত অমৃত কথা নিয়ে, এই সমস্ত আস্বাদন নিয়ে। তাই তাঁদের কাছে আমাদের করজোড়ে মিনতি
যে আমরা যেন জীবন দিয়ে ওই সেলিব্রেশন, ওই উৎসব উদযাপন আমাদের জীবনেও সফল, সুন্দর, পবিত্র, আধ্যাত্মিক করে তুলতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।